স্টিমারে জনা কয়েক লোকজন আছে। অবশ্য রাত বিরেতে আর কজনই বা স্টিমারে থাকবে। ওপরে এই আবদারগুলো আর নেওয়া যায় না। সদ্য অফিসে ছুটিটা পেয়েছি, অমনি গিয়ে হাজির হতে হবে ওর কোয়ার্টারে, না গেলেই বাবুর মুখ ভার। বলতে না বলতেই অপুর ফোন। জানতাম বেটা ফোন করবে। হ্যাঁ হ্যালো, বল। রে কোথায়? তোর জন্য অপেক্ষা করতে করতে তো পুরো হয়ে গেলাম। উফ, আরে বাবা, তোর যেন সবেতেই তাড়াহুড়ো। এই স্টিমারে উঠেছি, আস্তে আস্তে দেরি হবে কিন্তু। আচ্ছা শোন, আমাদের এখানে কোয়ার্টারে তো পিকনিক আছে রে। আর জানিস তো, কোনো কিছু হলে আমাকেই সামলাতে হয় সব। আমি খুব চেষ্টা করব সুকান্ত। যদি আমি না যেতে পারি তবে চিন্তার কোনো কারণ নেই। কাউকে না কাউকে আমি ঠিক পাঠিয়ে দেবো তোকে ঘাট থেকে নিয়ে আসার জন্য। ঠিক আছে অপু, তুই বলে দিস তাহলে। আমি ঘাটে নেমে কিন্তু সোজা তোর ওখানেই যাব, চিন্তা করিস না। অপু ফোন ছাড়লে আমি আরও একবার হাতের ঘড়িটার দিকে তাকাতাম। প্রায় 9:45। বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই বিকেলবেলা। নেহাত অপু ওভাবে জোরাজুরি করল, ছেলেবেলার বন্ধু। এই রাত্রে স্টিমার জলের ওপর জোর শব্দ করে ছুটছে। শুনেছি অনেকখানি পথ, পৌঁছতে পৌঁছতে বেশ রাত হবে। এখানে বাদবাকি যারা আছে তারাও সবাই আমার মতোই ক্লান্ত, বুঝতেই পারছি। দেখে তো নিত্যযাত্রী বলেই মনে হচ্ছে। পাশে বসা লোকটাকে খেয়াল করতেই দেখলাম লোকটা প্রচণ্ড ঘামছে, বেশ অস্বাভাবিকভাবেই ঘামছে। এগিয়ে গেলাম। কি হয়েছে দাদা? শরীর কি খারাপ লাগছে? জল দেব? লোকটা আমার দিকে অদ্ভুতভাবে তাকালো, তারপর বলল, কোথায় যাবেন? যাব বলরামপুর, আমার এক বন্ধুর কাছে। বলরামপুর যাবেন? তাহলে এখন এলেন কেন? আপনাকে তো একটু আগেই আসতে হতো মশাই। মানে বুঝলাম না। বুঝলেন না? এতেক রাতে এসেছেন, তার উপরে সর্বনেশে নদী। তারপরে যদি উনি জানতে পারেন তাহলে আর রক্ষে নেই। আমাদের সাথে সাথে আপনিও পটলডাঙ্গার টিকিট কাটবেন। লোকটার কথা শুনে মনে হলো লোকটার নিঘাত মাথার গন্ডগোল আছে। কি বলছে কিচ্ছু বুঝলাম না। কি হলো, চুপ করে রইলেন যে? মাসতে চাইলে এখান থেকে এক্ষুনি ঝাঁপ দিন। মানে অযথা ঝাঁপ দিতে যাব কেন মশাই? ঝাঁপ দেবেন না? তাহলে আর কি, মরার অপেক্ষায় বসে থাকুন। লোকটার সাথে কথা আর বাড়ালাম না। ঘাটে নেমে অপু বা ওর কোয়ার্টারের লোক দাঁড়িয়ে থাকলে সোজা ওর সাথে কোয়ার্টার যাব। সারাদিনের ধকল আর সহ্য হয় না, বড্ড ক্লান্ত লাগছে। স্টিমারটা ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছে। ঘড়িতে প্রায় 10:15। ঘাট ফাঁকা, নির্জন। এত রাতে ঘাট জনমানবহীন থাকাটাই স্বাভাবিক। অন্ধকারে ঘাটের পাশে ঝোপের মধ্যে থেকে মনে হলো কোনো একটা মানুষের অবয়ব এদিকেই ছুটে আসছে। ওটা কি অপু? ঠিক বুঝতে পারলাম না। ততক্ষণে স্টিমারটা ঘাটের কাছে এসে দাঁড়িয়েছে। আশ্চর্য, আশ্চর্য, স্টিমারের কারোর মধ্যে কোনো হেলদোল দেখলাম না স্টিমার থেকে নামার জন্য। আমি এগিয়ে গেলাম। এরপর ঘাটের পাটাতন দিয়ে এগিয়ে গেলাম, তখনও স্টিমারটা ওভাবেই দাঁড়িয়ে আছে। অদ্ভুত লাগলো। যাকগে, আমি দেখি বরং অপু এলো কিনা। ও বাবা, ওখানে তো কাউকেই দেখছি না। তাহলে অন্ধকারে ঝোপের মধ্যে কাকে দেখলাম? অপুকে একবার ফোন করব, সেটাই বরং ভালো। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে অপুকে ফোন করতে যাব, ঠিক পিছন থেকে সাইকেলের বেলের শব্দ। স্যার, আপনি এসেছেন? আপনাকে খুঁজতে খুঁজতে আমার মাথার ঘাম পায়ে পড়ে গেল। দেখলাম একটা রোগা গড়নের লোক, পাজামা পাঞ্জাবি পরা, হ্যারিকেন ঝোলানো ঢাউ সাইকেলটা রেখে আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি খানিক লজ্জায় পড়লাম। আরে আমাকে দয়া করে স্যারটা আর বলবেন না। তা বললে কি করে হয়? আসুন, উনি আমাকে পাঠিয়েছেন। অপু নিজে আসতে পারবে না বলে যে লোকটিকে পাঠিয়েছে তা বেশ বুঝতে পারলাম। তার মানে তখন ঝোপ থেকে একেই দেখেছিলাম আসতে। কি এত ভাবছেন স্যার? চলুন, দেরি হয়ে যাবে। উনি আবার আপনার জন্য অপেক্ষা করছেন। আহা হা,
ফের তুমি আমায় স্যার স্যার করছো? কি আর বলি বলুন, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। যাকগে, আসুন, আর দেরি করবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা কি? আগে শঙ্করী প্রসাদ। শঙ্করী প্রসাদ? বাহ, সুন্দর নাম তো। লোকটা সাইকেলে চেপে ঘাটের নির্জন পথ ধরে এগিয়ে চললাম। কি মনে হতে পিছন ঘুরে তাকাতেই একবার মনে হলো ওখানে স্টিমারটা এখনো দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মনে হলো নদীর জলে সাদা কাপড়ে ঢাকা কয়েকটা লাশ ভাসছে। ভালো করে তাকিয়ে একবার দেখতে গেলাম, কিন্তু ততক্ষণে সাইকেলটা অনেক দূর চলে গেছে ঘাট থেকে। বুঝতে পারলাম না, মনেরই ভুল হবে হয়তো। তাহলে তো আপনাদের সব সময় এই জমি আর মামলা মোকদ্দমা নিয়েই থাকতে হয় বলুন। আমি যে ওকালতি প্র্যাকটিস করছি উনি জানলেন কি করে? নিশ্চয়ই অপু বলেছে। অপুরই আমার নামে বাড়িয়ে বাড়িয়ে বলা স্বভাবটা আর গেল না। হ্যাঁ, ওই আর কি। গ্রামের এদিকটায় এখনো জনবসতি সেরকম নেই না? না, কে আর করবে বলুন, এদিকটা কেউ আসার সেরকম সাহস পায় না। এখানে বাড়ি করতে গেলে সাহসের কি প্রয়োজন? আপনি এদিককার হাল হকিকত কিছুই জানেন না দেখছি। অবশ্য জানার কথাও না। বুঝলুম না। বলছি দাদাবাবু, বলছি। সে কতকাল আগে কি এক ঘটনা ঘটেছে, সেই নিয়ে গোটা গ্রামের মানুষ একেবারে ভয়ে সেঁধিয়ে আছে। এবার একটু অবাক হলাম আমি। কেন, কি ঘটেছিল এই গ্রামে? কি আবার ঘটবে, স্টিমারে করে কতগুলো লোক যাচ্ছিল রাত্রিবেলা, দিল সেই স্টিমারের ওপর বোম ফেলে। ব্যাস, স্টিমার শুধু সব লোক একেবারে টেঁসে গেল। বোম ফেললো মানে? কে বোম ফেললো? লোকটা সাইকেলের গতি খানিক কমালো। হ্যারিকেনের মৃদু আলোয় চারপাশের কর্দমাক্ত পথের ব্যাঙগুলো আমাদের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। মনে হলো খানিক আগে বৃষ্টি হয়েছে এই এলাকায়। কি আবার কারণ হবে দাদাবাবু, এখানে এককালে এক কারখানা ছিল, সেখানের মালিক শ্রীযুক্ত হরিপদ সামন্ত। লোকটা বড্ড ভালো, কর্মচারীদের পুত্র স্নেহে দেখতেন। উনি ছিলেন বর্ষার ছাতা আর শীতের কাঁথা। মালিক যখন ননিবালা দেবীকে বিয়ে করলেন তখন তার বয়স 65 আর ননিবালার বয়স মাত্র 20। ওই বয়সেও এমন বুদ্ধি, এমন দীপ্তি, কেউ বলবে না ননিবালার বয়স মাত্র 20। বছর ঘুরতেই হরিপদবাবুর যক্কা ধরা পড়ল। আচ্ছা, তারপর? ননিবালা কত চেষ্টা করলো ওনাকে সারিয়ে তুলতে, কিন্তু বিধাতার লেখা কে খণ্ডাতে পারে। মালিক চলে গেলেন অকালে, আর নোংরা ছোট লোক বেঈমান কর্মচারীগুলো কুমিরের মতো ঝাঁপিয়ে পড়ল কোম্পানিটাকে বরবাদ করতে। ওই নিরীহ মেয়ে মানুষটার ওপর কম অত্যাচার করেছে ওরা? সব ছোট লোকগুলো চাইছিল ও ধন সম্পদ আত্মসাৎ করতে। ঠিক হয়েছে। সবাই খারাপ হলেও কেউ তো থাকে এসব অন্যায়ের প্রতিবাদ করতে। একদিন স্টিমার করে ওরা বাড়ি যাচ্ছে, দিল ওদের ওপর বোম ফেলে। এবার আপনি এটা বলবেন না যে বোমটা আপনিই ফেলেছেন। যত সব গাঁজাখুরি গপ্প। আমার কথা বিশ্বাস হলো না দাদাবাবু? শঙ্করী প্রসাদের কথাটা কেমন ভারী শোনালো। চারপাশে একটানা ঝিঝির ডাক আর শেয়ালের বিকট চিৎকার বুকের মধ্যে কেমন কাঁপুনি ধরালো। দাদা, আর ননিবালার কি হলো? লোকটা আর একটা কথাও বলল না। এরপর শুধু সাইকেলের চেনের ঘর ঘর শব্দ। আমি শুধু অপুকে দেখার অপেক্ষায় ছিলাম। ও তো আমাকে একটা ফোন করলো না। খানিক বাদে একটা প্রকাণ্ড 3তলা বাড়ির সামনে সাইকেলটাকে থামালো শঙ্করী। সুপারি আর তাল গাছে ঘেরা বাড়িটায় কি যেন একটা ব্যাপার আছে। ছাতে নীলাভ আলোয় সাজানো, কিরকম মায়াবী। এটাই কি আপনাদের কোয়ার্টার? কোয়ার্টার কেন হতে যাবে? আজ তো বাড়িটাকে আপনি কোয়ার্টার বানিয়ে ফেললেন। সাইকেলের হ্যান্ডেল থেকে হ্যারিকেনটা নামিয়ে মোরাম বেছানো পথ দিয়ে খানিক এগিয়ে গেল। আসুন, আর দেরি করবেন না। আমিও খানিক এগিয়ে গেলাম। কিন্তু আপনাদের পিকনিকটা কত তলায় হচ্ছে?
লোকটা হাতের হ্যারিকেনটাকে মুখের সামনে ধরে অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। হ্যারিকেনের আলোয় লোকটার চোখটা নীলচে হয়ে চকচক করে উঠল যেন। পিকনিক কোথায় পেলেন দাদাবাবু? চমকে উঠলাম। লোকটা বলে কি? মানে ও বুঝে বলল আপনাদের এখানে পিকনিক হচ্ছে। আমি বরং ও অপুকে একটা ফোন করি। শঙ্করী প্রসাদর ওই নির্লিপ্ত দু চোখ নিয়ে আমার দিকে এগিয়ে এলো। আপনি কাউকে ফোন করবেন না দাদাবাবু। ওই উইল তৈরি হওয়ার আগে আপনি কাউকে ফোন করবেন না। মানে মানে আবার কি? সেই কত বছর ধরে গিন্নিমা অপেক্ষা করে আছেন এই উইল তৈরি করার জন্য। এতদিন পর আপনার দেখা পেয়েছি উকিলবাবু। উইল তৈরি না হওয়া অবধি আপনাকে এত সহজে ছাড়ছি না। আর আপনিও এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। তাড়াতাড়ি আসুন। ও চলে গেল হেঁটে, আমাকে একা ফেলে রেখে। কি চাই লোকটা? লোকটাকে অনুসরণ করে আমিও বাড়ির অন্দরের দিকে এগোলাম। সদরের পাশে একটা প্রকাণ্ড জানালা। সেই গাঢ় অন্ধকারেও স্পষ্ট দেখতে পেলাম সাদা থান পরা একটা মহিলা কেদারায় বসে আছে, হাতে একটা কাগজ আর কলম। ঘরের মধ্যে হ্যারিকেনের মায়াবী আলোয় ভরে গেছে। এসেছো শঙ্করী? গিন্নিমা, আর দেরি করবেন না। অনেক দিন তো হলো। আজ আপনার ইচ্ছে পূরণ হবে। এবার আপনার কোম্পানির একটা সদ্য ব্যবস্থা করুন। সে কি শঙ্করী, এত তাড়াতাড়ি উকিলবাবুকে পেয়ে গেলে? এনেছি তো। একটু দেরি হলো গিন্নিমা, কিন্তু উকিলবাবুকে সাথে করেই এনেছি। কোথায় কোথায় সেই উকিল? মহিলাটি জানলার দিকে মুখ ফেরালো, আর তাতেই দেখলাম সেই শুকনো খটখটে পোড়া ঝলসানো সে মুখ। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল সাথে সাথে। এদিকে হ্যারিকেনের মৃদু আলোয় যেন জ্বলে উঠল শঙ্করী প্রসাদের চোখের মণিগুলো। বাহ, এতদিনে কাজের কাজ করেছ শঙ্করী। আসুন উকিলবাবু, ভেতরে আসুন। পিঠের শির দাঁড়াতে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকার মনোবল জোগাতে পারলাম না। পড়ি কি মরি করে দৌড় দিলাম। ওই বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে সুপারি আর তাল গাছগুলোকে পিছনে ফেলে সামনের দিকে। এখানে কোথায় অপু? কোথায় বা ওর কোয়ার্টার? কোথায় পিকনিক? কোনো কিছুর হদিশ মিলল না। কাদা জলে ভরা জঙ্গলে পথ। খানিক দূর এগোতে কাদায় পা পিছলে সোজা গিয়ে পড়লাম কাদার উপর। মাথাটা তুলে ঝাপসা চোখে অন্ধকারে দেখলাম একটা লোক। কেমন চেনা চেনা লাগলো। এই তো সেই স্টিমারের লোকটা। দাদা দাদা, আমায় বাঁচান, দয়া করে বাঁচান। লোকটা কোনো কথা শুনলো না, কেমন যেন অদ্ভুতভাবে সামনে এগিয়ে চললো। দাদা, ও দাদা, আরে দাদা, দাঁড়ান। ওরে বাবা, পালাও। আশ্চর্য, লোকটা কেন ওভাবে ছুটে পালিয়ে গেল বুঝলাম না। পিছন থেকে শঙ্করীর ছায়ামূর্তিটা এগিয়ে আসছে বুঝতে পারলাম ক্রমশ। আমিও প্রাণভয় ছুটতে শুরু করলাম। এরম ভাবে কত দূর যে ছুটে চললাম তারই অত্তা নেই। একসময় নদীর সেই ঘাটটা চোখে পড়ল। উপায় কি, সেদিকেই ছুটে গেলাম। স্টিমার না হোক, যদি কোনো নৌকা বা ডিঙার দেখা মেলে। নদীর সামনে গিয়ে যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডের গতি স্তব্ধ হয়ে গেল। সার দেওয়া লাশ ভেসে রয়েছে নদীর জলে। আরো অবাক হলাম যখন একটা লাশের মুখ হুবহু মিলে গেল খানিকক্ষণ আগে দেখা স্টিমারের ওই লোকটার সাথে। শুধু তাই নয়, বাকিরাও সবাই সে স্টিমারের যাত্রী। এদের মুখ আমি আসার সময় কম বেশি লক্ষ্য করেছিলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল মুহূর্তে। পিছনে জঙ্গলের মধ্যে থেকে মনে হলো শঙ্করী প্রসাদ বলে উঠল, স্যার, আপনি তখন মজা করছিলেন। আসলে সত্যি তো আমি ওদের মেরেছি।
ওরা আমার গিন্নিমাকে পুড়িয়ে মেরেছে, কোম্পানির নুন খেয়ে কোম্পানির সাথেই গদ্দারি করেছে। কিন্তু এখনো যে কোম্পানির হুইলটা তৈরি করতে পারলেন না। আপনি পালিয়ে গেলে হবে না যে। চলুন চলুন তাড়াতাড়ি। সবকিছু জলের মতো স্বচ্ছ হয়ে গেল। শঙ্করী প্রসাদকে স্টিমারের লোকগুলোই বা কারা? আর ননিবালা পিছন থেকে ছায়ামূর্তিটা এগিয়ে আসছিল, বুঝতে পারছিলাম। সামনে নদী, আমি সাঁতার জানি না, ঝাঁপ দিলে নিঘাত মৃত্যু। চোখ বন্ধ করে ফেললাম, তারপরেই আমার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ। সুকান্ত, এই সুকান্ত। চোখ খুলে দেখলাম ও অপু সামনে দাঁড়িয়ে আছে। ও অপু, তুই? হ্যাঁ, আমি কি তোকে এই ঘাটে আসতে বলেছিলাম? আর তুই কি না এখানে দাঁড়িয়ে কাঁপছিস? কিন্তু তুই এই ঘাটে এলি কি করে? এই ঘাটে তো কোনো স্টিমার আসে না। নে যাকে, এখন চল। এক সেকেন্ড। অপু, তাহলে তুই এই ঘাটে এলি কি করে?